নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে সুধা তার শ্বশুরমশাইকে বলছেন যে আমাদের সাহায্যের প্রয়োজন বাবা, আমাদের কিছু একটা করতেই হবে। বলে হ্যাঁ, কি করা যাবে? তখন সুধার মাথা থেকে কিন্তু একটা বুদ্ধি বেরোয়, সেটা সে তেজের বাবাকে বলে। তখন বলছে আরে এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। সুধা বলছে সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি যেতে হবে। এই বলে তারা কোথাও একটা বেরিয়ে পড়ে। তেজ বলছে প্রত্যেক কর্মচারীকে যে এতদিন এই কাননবালা দেবী প্রত্যেক কর্মচারী সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাথে থেকেছে। আর আজকে কাননবালা দেবীর চোখের জল, আর আপনারা কেউ কিচ্ছু বলবেন না, কেউ কিচ্ছু করবেন না, পাশে দাঁড়াবেন না, এইভাবে বলছে। তখন বলছে তেজ কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করে বড় বড় ডায়লগ বলে সবাইকে কিন্তু ওর দিকে করার চেষ্টা করছে। সার্থক বলছে কোনো লাভ নেই, কারণ টাকার কাছে সবাই চুপ। কারণ সার্থক সবাইকে কিন্তু টাকার লোভ দেখিয়েছিল যে তেজ বেকারি থেকে তারা যত স্যালারি পায় সার্থক নাকি প্রত্যেকের স্যালারি ডবল করে দেবে, দরকার পড়লে তারা বছরে এক আধবার বিদেশ ট্যুরও করতে পারে, তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, এই সমস্ত লোভ দেখিয়ে তাদেরকে নিজের হাতের মুঠোই করেছে। আর কর্মচারীও ওরাও দেখেছে যে আমরা এত এত করে টাকা পাবো, বাহ তাহলে তো খুব ভালো হবে, ব্যবসাটাও ভালো হবে, সব মাল নাকি বিদেশে চালান করবে, তারা বিদেশের লোকজনের সাথে নাকি ব্যবসা করবে, এরকমভাবেই লোভ টোপ দেখিয়েছে সবাইকে। তাই সার্থক এত কনফিডেন্টের সাথে বলছে চিন্তা করো না, তেজ যতই বলুক না কেন টাকার কাছে সবাই জব্দ। এরপরে তেজ এক একজন কর্মচারীর কাছে গিয়ে বলছে যে একজনকে বলছে এই যে আপনার মা যখন অসুস্থ ছিল তখন কিন্তু আপনি দিনের পর দিন অফিসে আসেননি, বেকারিতে আসেননি, কিন্তু তবুও কিন্তু আমরা একটা টাকাও আপনার কাটিনি, কোনোদিনও কিচ্ছু বলিনি, ভুলে গেছেন সেসব কিছু? বলছে না ভুলেনি। আরেকজনের কাছে গেছে, তাকে বলছে যে আপনার যে ছেলে মেয়েদের পড়াশোনার খরচা সেটা প্রতি মাসে মাসে আমাদের এখান থেকেই যায়, কই আমরা কি কোনোদিনও কোনো কিছু বলেছি? তখন মাথা নাড়িয়ে বলছে না। দাসবাবুর কাছে আসে, আচ্ছা আপনার মেয়ের বিয়ের পুরো দায়িত্ব তো সুধা নিয়েছিল, আপনি সেই সব দিনগুলো ভুলে গেছেন তাই না? তখন দাসবাবুর মনের বিবেক জেগে ওঠে, বলছে হ্যাঁ, আমার এই বসুমল্লিক পরিবার আমার পাশে দাঁড়িয়েছে, বিপদে আপদে সবসময় আমাকে উদ্ধার করেছে, আমি এই আমাদের কর্তা মায়ের সাথ আমরা কোনোদিনও ছাড়বো না, তাই বলছে আমি কিছুতেই ওনার সাথে বেইমানি করতে পারবো না। তাছাড়া তো আমাদের বৌমণি ফিরে এসেছে, আমাদের আর চিন্তা কোথায়? তখন সার্থক বলছে হ্যাঁ হ্যাঁ দাসবাবু, তো আপনাদের বৌমণি কোথায়? তখন যে দেখছে তাই তো, কোথায় বৌমণি কোথায়? তখন বলছে আমি বলছি আপনাদের বৌমণি খুব ইন্টেলিজেন্ট, ও বুঝতে পেরেছে তেজের দ্বারা আর কিচ্ছু হবে না, তাই কেটে পড়েছে। এই বলে সার্থক আবার সবাইকে দিয়ে নিজের কাজকর্ম করাচ্ছে, সমস্ত তেজ বেকারির বোর্ড খুলে ফেলছে, নিজের বোর্ড লাগাবে। তেজ বলছে আমি ঠিকই ছিলাম, আপনি সুধা নন, আপনি রুক্মিণী, কারণ আমার সুধা হলে ঠিক আমার বিপদে ঝাঁপিয়ে পড়তো লাস্ট মুহূর্তে হলেও, কিন্তু আপনি সেটা করেননি। এদিকে পিসি ঠাম্মির ছেলেকে খুঁজছে সুধা, তো সুধা বলছে উনি তো কোথাও বেরিয়েছেন তাই না, ফোনে পাচ্ছে না। তেজের বাবা বলছে হ্যাঁ বেরিয়েছে, দিল্লিতে যাবে, এয়ারপোর্টে যে উদ্দেশ্যে বেরিয়েছে, দিল্লি যাবে, ওখানে ওর ভাইয়ের কাছে নাকি ওর স্ত্রী আছে, তাই জন্য। সুধা বলছে এটা দিয়ে তো ওনার এয়ারপোর্ট যাওয়ার কথা, আমাদের যে করেই হোক ওনাকে আটকাতে হবে। এদিকে দেখা যাচ্ছে পিসি ঠাম্মির ছেলে কিন্তু ফোনে কারোর সাথে কথা বলতে বলতেই আসছে যে তেজ বেকারির হাল এখন তলানিতে এসে ঠেকেছে, তেজ ব্যবসার হালটা ধরতে পারতো, কেন যে ধরলো না, আর ওর অবদানও তো কম ছিল না, সুধাময়ী চলে যাওয়ার পর থেকে তেজ একেবারে তার ব্যবসাটার দিকে দেখলো না, এরকম কথা বলতে বলতে চলে আসছে তার গাড়ি। কিন্তু তখন সুধা গাড়িটা দেখতে পায়, ওই তো ওনার গাড়ি, তাই বলছে যে আমাদের যে করেই হোক গাড়িকে থামাতে হবে। তখন সুধা কি করে গাড়ির সামনে চলে যায়, আর উনি বলছেন এ কি, গাড়ির সামনে এরকমভাবে কে এনি, গাড়ি থামাও আমি দেখছি। এই বলে উনি বেরিয়ে আসেন, বেরিয়ে এসে দেখছেন সুধাময়ী তুমি বেঁচে আছো, এইভাবে বলছে। তেজের বাবা তখন বলছে হ্যাঁ বেঁচে আছে। তখন বলে যে কি হয়েছে? সুধা হাত জোর করে বলছে আই এম এক্সট্রিমলি সরি, আমি এভাবে গাড়ির সামনে এসেছি, কিন্তু আমার এই মুহূর্তে আমাদের আপনার সাহায্যের খুব প্রয়োজন। তখন সুধা কিন্তু তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। তেজের বাবা বলছে এখন একমাত্র তুমিই পারো আমাদের বাঁচাতে। তখন উনি মিস্টার চ্যাটার্জি বলে একজনকে ফোন করেন আর বলেন যে আমাদেরকে এক্ষুনি তেজ বেকারিতে যেতে হবে, বলে সবাইকে নিয়ে কিন্তু তেজ বেকারির উদ্দেশ্যে সবাই রওনা হয়। সার্থক বলছে এইভাবে চিড়ে ভিজবে না তেজ, তো সবকিছুর জন্য না টাকা লাগে। তেজ বলছে টাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা যায় না। সার্থক তখন হাসছে, বলছে কেনা যায় তেজ। তারপর সবাইকে বলছে শুনুন, আপনি যাদের কথা শুনছেন আপনারা, সে কিন্তু এই বেকারির মালিক নয়, মালিক আমি, সুতরাং যা বলছি তাই করতে হবে। আর যদি করতে না চান তাহলে আপনাদের ইচ্ছে, যদি মনে করেন চাকরি ছেড়ে যাবেন যেতে পারেন, আমি তাতে সাহায্য করে দেবো আপনাদের, বলুন কে চাকরি ছেড়ে যাবেন, কে চাকরি করবেন না, এইভাবে বলছে। বাকি কর্মচারীরা বলছে যে না না আমাদের এনার কথা শুনতেই হবে, ইনি তো এখন নতুন মালিক, চল কাজে লেগে পড়ি, এই বলে কাজে লেগে পড়ছে। মেচকা তখন ফোরন কেটে বলছে যেভাবে তেজ ব্যবসা নিয়ে জাত নাই তাই করেছে, আমি জানতাম যে একদিন এই দিনটা আসবে, যাক এবার যদি ব্যবসাটা হালকা ঘুরে দাঁড়ায়। ঠাম্মি তখন সবার সামনে মেচকা কষে একটা চড় মারে।
বলছে সবার সামনে মা তুমি আমাকে মারলে? বলে বেশ করেছি। বলছে যে এই সব কিছু তুমি আর তোমার ছেলে মিলে করেছো। বলছে আমরা যা করেছি ব্যবসাটাকে বাঁচানোর জন্য করেছি। বলে না, যা করেছো নিজেদের আখের গোছানোর জন্য করেছো। আমি বলছে তোমার জন্য যে তোমার মতো ছেলেকে যে আমি পেট থেকে জন্ম দিয়েছি ভাবলে আমার ঘৃণা লাগছে। দেখা যাচ্ছে এই কথাবার্তার মাঝখানে কিন্তু মিডিয়া এসে তাদের নামে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে। বলছে তেজ বেকারি মালিকানা বদল হচ্ছে, তার বদলে হয়ে যাচ্ছে এখন সার্থক বেকারি। তেজ বলছে এদেরকে আবার কে খবর দিল কে জানে। সার্থক বড় বড় ডায়লগ মারছে, বলছে যে মানে তেজ বেকারির স্বাদকে আর গুণকে টপকে যাবে সার্থক বেকারি, তাই বলছে। মিডিয়া বলছে তাহলে কি তেজের ওই উচ্ছৃঙ্খল জীবন, নেশাগ্রস্ত জীবনী এর জন্য দায়ী, এই মালিকানা বদলের জন্য? আর আমরা তো শুনেছি আপনি আপনার স্ত্রীর চরিত্র নিয়েও সন্দেহ করেছেন, আর তেজ বেকারির নতুন মুখ তার সাথেও সেই মডেলের সাথেও আপনার মেলামেশা আছে। তেজ বলছে এইসব মন গড়া কথা আপনি কেন বলছেন? আর ক্যামেরাম্যানকে বলছে এই ক্যামেরা নামা, তাই বলছে। সমুদ্র বলছে শান্ত হও। বলে কি শান্ত হবো, দেখছিস না? মিডিয়া বলছে এখন আর কোনো কিছু করে লাভ নেই, আপনার আসল রূপ সবাই দেখে ফেলেছে, তাই বলছে। পরে চলে এসছে পুলিশ এসে কিন্তু তেজকে নিয়ে টানাটানি করছে। তখন একজন লোককে সার্থক ইশারা করে দেয়, সেই লোকটা ঢিল চড়ছে, বড় ইট। তেজ বেকারির অবদান আপনারা ভুলে গেছেন যে তেজ এই ব্যবসার জন্য কত কি করেছে। তেজ এই ব্যবসাটাকে দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়েছে। তখন বলছে ইমন যে এই অতীতের কথা বলে কি লাভ সুধা? বলছে এখন তো আর এই বেকারিটা তেজের নয়, এটা সার্থকের। সুধা বলছে তেজ বেকারি কার হবে সেটা একটা কাগজ ডিসাইড করতে পারে না। এটা শুনে অবাক ইমন আর সার্থক। ঠাম্মি কর্ণধার হলেও উনি এই ব্যবসাটা কারো নামে লিখে দিতে পারেন না। বলছে সব কি বলছো? ইমন বলছে, সার্থক বলছে যে এইভাবে মানুষ ঠকিয়ে তেজ বেকারির নামটা নিজের নাম সার্থক বেকারিকে অত সহজে করে নেওয়া যায়? আরো ভালো করে আপনার ভাবা উচিত ছিল, এই কোম্পানির আরো শেয়ার হোল্ডার আছে, তাই এই কোম্পানির মালিকানা কার হবে সেটা ডিসাইড করবে বোর্ড। তখন কিন্তু সেখানে ওই তেজের পিসি ঠাম্মির ছেলে আর আরেকজনকে নিয়ে চলে আসেন। উনি বলছেন যে আমার মা তেজ বেকারি শেয়ার হোল্ডার ছিলেন, উনি আজ 2 বছর হলো চলে গিয়েছেন। মা আমার নামে আমার স্ত্রীর নামে সমস্ত শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন, তাই সিদ্ধান্ত নেব আমরা, বোর্ড। সুধা বলছে হ্যাঁ, এখন এই সব কিছুর সিদ্ধান্ত বোর্ডই নেবে। দেখুন কাননবালা দেবীকে ওনাকেও এই বোর্ড থেকেই কর্ণধার হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তাই যতই ওনাকে দিয়ে সই করা কাগজপত্র থাকুক না কেন, তেজ বেকারির মালিকানা কে পাবে সেটা ডিসাইড করবে বোর্ড। ইমন বলছে এ তো একদম সুধার মতনই কথা বলছে, একদম লাস্ট মুহূর্তে এসে বসু মল্লিক পরিবারকে বাঁচাচ্ছে। মেজকা বলছে খুব সাবধান, কিন্তু এই যদি সত্যি সত্যি সুধা হয় তাহলে কিন্তু খুব সাবধান। সার্থক বলছে এটা হতে পারে না, আর আমি এটা কিছুতেই হতে দেব না। তেজ বলছে সুধা বোর্ডের ব্যাপারে আপনি জানলেন কি করে? ওর চোখে তো একটা অন্ধপট্টি পড়া আছে যে উনি রুক্মিণী। আমি বলছে সত্যি তো, আমি সই করলে কি হবে? আমি সই করলে তো কিছু হবে না, বোর্ডই তো সব সিদ্ধান্ত নেবে। তেজের বাবা বলছে আমি তো এমনিতেই ভুলো, এই এত কিছুর মধ্যে তালগোল পাকিয়ে গেছিল মাথার মধ্যে, কিচ্ছু বুঝতে পারছিলাম না, এইসব ভুলেই গেছিলাম। তখন এই রাধামা বুদ্ধি করে সবটা বলল। জ্যোৎস্না বলছে আবার ওই বসু মল্লিক পরিবারকে সুধা লাস্ট মুহূর্তে এসে বাঁচিয়ে নিল। বলছে রুক্মিণীর পক্ষে তো এটা জানা সম্ভব নয়, তাহলে ঠিক সময়ে সৃজন কাকুকে এখানে নিয়ে এলেন কি করে উনি? পিসি টাম্মির ছেলের কথা বলছে। তো সৃজন কাকু যিনি আছেন উনি বলছেন যে বোর্ড যতক্ষণ না এটা নির্ধারিত করবে যে মালিকানা কে পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তেজ বেকারির নাম বা উত্তরাধিকার কোনোটাই বদলাবে না, তেজই থাকবে। হাতে ফাইল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে যায় সার্থক। এরপরে দেখা যাচ্ছে বসু মল্লিক বাড়িতেই এই ইয়েটা হবে, মিটিংটা হবে। তো সব মিটিংয়ের জন্য সবাই রেডি হয়ে গেছে, একদম বসে পড়েছে সবাই টেবিল চেয়ার সাজিয়ে। আর ওখানে তেজ তখন সুধার কাছে যায়, বলে আপনি কি করে জানলেন এত সব কথা? সুধা বলছে কারণ আমি বোর্ড মেম্বার, তাই। বলে অনেক হয়েছে আপনার এই নাটক, ঠিক আছে? বোর্ড মেম্বার সুধা ছিল, আপনি নন মিসেস রুক্মিণী সেনগুপ্ত, আপনি একদম ওখানে যাবেন না। বলছে দেখুন একটা জরুরি মিটিং, আমার ওখানে থাকাটা জরুরি। বলছে না, আপনি অনেক উপকার করেছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ, আর আপনার উপকারের কোনো দরকার নেই, এবারটা আমি সামলে নিতে পারবো। এই বলে তেজ চলে যায় মিটিং এর ওখানে। আর ঠাম্মি বলছে এ কি সুধা কোথায়? ওখানেও লোক জিজ্ঞাসা করছে সুধা কোথায়, বাকি ছেলেরা। তখন তেজ বলছে আর কি যে সুধার একটু শরীরটা ভালো না, আসতে পারবে না। ঠাম্মি তখন তেজকে সাইডে নিয়ে গিয়ে বলছে দেখো অনেক তোমার ছেলে মানুষই দেখেছি, অনেক তোমার মাথা গরম দেখেছি, এই সব কিছুর জন্য কিন্তু অলরেডি আমাদের পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে, আর কিন্তু তোমার কোনো কথা শুনবো না, যাও চুপচাপ গিয়ে সুধাকে নিয়ে এসো। তেজ কোনো কথা বলতে গেলে ঠাম্মি শোনে না, তখন তেজ বাধ্য হয় সুধাকে নিয়ে আসতে। এরপর সুধার সাথে সবার ওখানে আলাপ করিয়ে দেওয়া হচ্ছে। তেজকা বলছে যে ইয়ার কি হচ্ছে নাকি, একজন মানসিক অসুস্থ মহিলাকে নিয়ে মিটিং? সুধা বলছে এখানে ইয়ার্কির কি আছে, জ্যোৎস্না দিও তো একজন শেয়ার হোল্ডার। জ্যোৎস্না বলছে আমাকে ইচ্ছে করে তুমি মানসিক রোগী সাজানোর চেষ্টা করছো? হ্যাঁ, তোমাকে তো হালকা মা একদম ঝেঁটা মেরে তাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি কেন এখানে বসে আছো? তুমি বসে থাকতে পারলে আমিও বসে থাকবো। তখন মেচকা বলছে আমি হালকা 5% শেয়ার হোল্ডার এখনো। হ্যাঁ, তখন জ্যোৎস্না বলছে এক্স্যাক্টলি, তাই আমিও বলছি আমাকে জোর করে রুগী প্রমাণ করার চেষ্টা করো না।
এরপর অয়ন আঙ্কেল বলছে যে তাহলে আমরা এবার শুরু করি যে কে হবে আগামী উত্তরাধিকারী। ইমন বলছে একটা ছোট্ট ভুল হয়ে গেল অয়ন আঙ্কেল, এখন আর তেজ বেকারি নেই, এখন সার্থক বেকারি। তখন অয়ন আঙ্কেল বলছে শোনো, আমার ভুল ধরতে এসো না বেশি, ঠিক আছে? তোমার জন্মের আগে থেকে আমি এই বেকারির দায়িত্ব সামলাচ্ছি। নিজের বাবা বলছে তাছাড়া তুমি তেজ বেকারি সম্পর্কে কি জানো যে সার্থকের নাম ঢোকানোর জন্য একেবারে লাফালাফি করছো? বলছে এক্সকিউজ মি, আমি না সার্থকের বিয়ে করা ওয়াইফ, একদম লিগ্যাল ওয়াইফ। বলছে সেসব বুঝে আমাদের কোনো লাভ নেই, এখন বোর্ডই ডিসাইড করবে যে কোম্পানির নাম বদলাবে কি বদলাবে না। এদিকে আলাদাভাবে বসে আছে তরিতা তেজের মেয়েকে নিয়ে, এদিকে সমুদ্রও আছে আর সমুদ্রের মাও আছে। তো তরি বলছে ওখানে কি হচ্ছে, সবাই বসে আছে কেন? সমুদ্র বলছে ধরে না, ওটা একটা গেম চলছে যেখানে তোমার মাম্মামকে আর বাবাকে ওই সার্থকদা আর ইমন বৌদিকে হারাতে হবে। যদি তারা হারাতে পারে তাহলে আমরা জিতবো, আর যদি তারা না হারাতে পারে তাহলে আমরা হারবো, তাই বলছে। তখন মানে সুধার মেয়ে বলছে তরি যে দেখবে আমার মাম্মাম আর বাবাই জিতবে। তাও দূর থেকে তার মেয়েকে আদর জানাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো জানাবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।